প্রণাম। গুরুদেব, আজকে একটি বিষয় আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। যে আজকের সমাজের যে যুব সমাজ, এই যে ছেলেরা মেয়েরা আজকে পড়াশোনা শিখছে, তাদের কোনো কর্মসংস্থান নেই, বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কোনো কিছু তাদের উপায় নাই। এই সম্বন্ধে যদি আপনার কিছু বলার থাকে। আমি বিবেকানন্দকে বিশ্বাস করি। বিবেকানন্দ বলছেন যুব সমাজ এই সমাজই মানে আমাদের দেশকে ভালো করে রাখবে, তৈরি করে। সেই যুব সমাজ আজকের একদম শেষের দিকে চলে গেছে। বিশেষ করে মদ, মেয়ে ছেলে, জুয়া, এইসব জিনিসে ঢুকে গেছে। যার ফলে কি শিক্ষা দীক্ষা যতই পাক না কেন, এগুলো ঢুকে গেলে আর শিক্ষা দীক্ষার কোনো দাম থাকে না, শিক্ষা দীক্ষার দাম চলে যায়। আর আমাদের দেশ এখন তো বলতেই পারো একটা শ্মশান, পশ্চিমবাংলা একটা শ্মশান। এখানে না আছে কাজকর্ম, না আছে কিছু, কি করবে লোকে? আর বোম্বে সাইডে লোকে অন্য জায়গায় লোকে কাজ করে শেষ করতে পারে না, হ্যাঁ। কিন্তু আমাদের একটা দেশ যেখানে সারাদিনে কোনো কাজ নেই, আড্ডাই আর কি। সুতরাং কথা হচ্ছে যে বিবেকানন্দর কথাটাই ঠিক। বিবেকানন্দ যেটা বলেছিলেন সেটা যদি মেনে চলা যায়, যুব সমাজকে জাগরিত করতে হবে। যুব সমাজই আমাদের এই সমাজকে ধরে রেখে দেবে। সেই যুব সমাজ আজকের উচ্চতার পথে গেছে, হ্যাঁ। সরকার সবই জানে, সরকার না জানা কোনো তথ্য নেই, কিন্তু এটা পলিসি কিনা বলতে পারবো না যে এদের করে রেখে দাও, অশিক্ষিত করে রেখে দাও, শিক্ষা যাতে না পায় এরকম একটা ব্যবস্থা করে রেখে দাও। কারণ এরা যদি জেগে যায়, যুব সমাজ যদি জেগে যায়, তাহলে মানে সরকারেরও কিছু করার ক্ষমতা নেই, কারো কিছু করার ক্ষমতা নেই যুব সমাজ। এটা আমরা বিবেকানন্দর এতে পড়ে দেখেছি যে যুব সমাজ যদি পঙ্গু হয়ে যায়, তাহলে সেই দেশটা পঙ্গু হয়ে যাবে। অন্য সব দেশে তুমি যাও, গিয়ে দেখবে তারা একটা জায়গায় দুটো করে চাকরি করছে, সকালে একটা করে এলো, আবার বিকেলে একটা যাচ্ছে। কিন্তু আমাদের এখানে এত দুর্ভাগা যে আমাদের এখানে কোনো কাজ নেই। যা হোক, একটা দুটো বড় বড় কোম্পানি আছে, সেগুলো আস্তে আস্তে যাওয়ার পথে, সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পথে আস্তে আস্তে। সুতরাং কথা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত মানে যুব সমাজকে ঠিক করা যাবে বা প্রপার শিক্ষা ব্যবস্থা জারি করা যায়। এখন শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই, এবং শিক্ষিত হয়েও মানুষ পশু হয়ে গেছে, অশিক্ষিত আচরণ করছে, একদম পশুর আচরণ জায়গায় জায়গায় হচ্ছে। অবশ্য এই সন্দেশকারী যেটা হচ্ছে, কটা ভালো জিনিস হচ্ছে না। বহু মেয়ে ছেলে বেরিয়ে গেছে, ঘর ছেড়ে এসে বলছে যে আমাদের অত্যাচার করতো, তো এই যদি হয় আর সরকার যদি নিশ্চুপ থাকে, তাহলে তারা বাড়ছেও, দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এবং এরপরে হয়তো সরকারকে এরা ফেলে দেবে, এরকম একটা অবস্থা, সরকারকে এরা ফেলে দেবে। সুতরাং এখন আমাদের সচেতন না হলে হবে না। যুব সমাজকে জাগতেই হবে, যুব সমাজকে জেগে উঠতেই হবে। আর যুব সমাজের মধ্যে আবার কিছু মানে ছেলে মেয়ে একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। তো কি করবে বলো? কি করবে? পড়াশোনা শিখেছি, কাজ নেই, কর্ম নেই, সবাই তো আর বাইরে যেতে চায় না। তোরা বাড়িতে মা বাবা একা আছে, ছেলে বাড়ি ছেড়ে বেরোতে চায় না, এটাও সত্যি কথা। সবার পক্ষে সম্ভব না, সকলের পক্ষে বাইরে যাওয়া সম্ভব না। কিছু লোক আছে, ছেলে আছে, যারা সত্যি কথা বাইরে চলে যায়, আর বাইরে চলেও যাচ্ছে, এবং বাইরে গিয়ে যথেষ্ট নাম কিনছে, যথেষ্ট অর্থ রোজগার করছে। কিন্তু এই সমাজে অর্থ রোজগার দূরের কথা, কাঁকড়া কে কাকে টেনে নেওয়া হবে, একটু উঠছে তো টেনে নেওয়া হবে। আজকের এক ভদ্রলোক এসেছিলেন আমার কাছে, মানে খবরের কাগজের ছবি যেগুলো উঠেছে, ফেমাস একজন বিজ্ঞানী, তিনি এখানে এসে কোনো কাজ পাচ্ছে না। তা উনি খবরের কাগজ দেখালেন, ছবি দেখালেন খবরের কাগজে, যে আমরা বাঙালি হিসেবে এত বড় সায়েন্টিস্ট হয়েও আমরা কোনো কাজ পাচ্ছি না। আপনি একটু দেখে দিন, কি বলবো বলো?
কিছু মানে ফ্যামিলির বাবা মাদের কাছে কিছু পয়সা আছে, তারা ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করে আপনার মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়ে অন্য প্রভিন্সে বা বিদেশে পাঠিয়ে দিচ্ছে, ওরা আগে এখানে রাখছে না। কিন্তু এটা তো সবার পক্ষে না, সম্ভব না। সবার পক্ষে সম্ভব না, সবাই করতে পারছেও না। আর যত দিন যাচ্ছে টাকা পয়সার এটা কমে যাচ্ছে না, মানটাও কমে মানটা কমে যাচ্ছে, ভ্যালু নেই। সেই জন্যে মানে সবাই যে একবার বাইরে যাবে এমন কোনো কথা নেই। তাহলে আমাদের দেশটা থাকবে কি? তারপরে আরো বিদেশে যে যাবে, বিদেশে কোনো সিকিউরিটি নেই। কানাডার অবস্থা খারাপ, ফ্রান্সের অবস্থা খারাপ, জার্মানির অবস্থা খারাপ, বিলেতের অবস্থা খারাপ, আমেরিকার অবস্থা খারাপ। এই অবস্থার মধ্যে তারাও খুব একটা শিওর হতে পারছে না। না না না, তো বাংলাদেশের অবস্থাও ততই বছর। বাংলাদেশ থেকে প্রচুর লোক আছে আমার কাছে, তারা হিন্দু যদিও, বা দু চারটে মুসলিম আছে, তারাও যা বলছে শুনে তো অবাক হয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে যদি এই অবস্থা হয়, অর্থ সংকট মানে সব ভারত আসবে। তারপর ধরো একটা বড় ভূমিকম্প আসছে 8 মাত্রা স্কেলে, এটা আমি আগেও বলেছিলাম, আমি এখন বিজ্ঞানীরা স্বীকার করতে চায় 8 মাত্রা স্কেলে একটা ভূমিকম্প হবে, যেটা ভারতবর্ষকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। শুধু আফটার শক কেন গুরুদেব, এখন যা মিডল ইস্টে বা আমাদের এশিয়া কান্ট্রিতে যা আরম্ভ হয়েছে যুদ্ধ, হ্যাঁ, এই যুদ্ধ তো বিশাল ভয়ঙ্কর আকার নিচ্ছে। নেবে তো, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এইভাবেই হয়েছে। তাতে কি আর মানে আফটার শকের জন্য বসে থাকবে? তার আগে তো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এটাও তো একটা মানে বিজ্ঞানীরা বলছে, এটা তো মেনে নিতেই হবে। আমরা অনেক আগে জানি যে 8 মাত্রা স্কেলে একটা ভূমিকম্প হবে, এটা বলেছি। হ্যাঁ, আমি আগেও বলেছি 8 মাত্রা স্কেলে একটা ভূমিকম্প হবে। তো এটা এখন বিজ্ঞানীরা স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ, 8 মাত্রা স্কেলে একটা ভূমিকম্প হবে বাংলাদেশের ওপরে। হ্যাঁ, তাতে ভারতবর্ষের প্রচুর ক্ষয়ক্ষতি হবে, ভারতবর্ষটা 2-3 টুকরো হয়ে যাবে। উত্তর ভারতে এর এফেক্টটা মারাত্মকভাবে পড়বে। এখন তাছাড়া তিব্বত, এইসব জায়গা, আফগানিস্তান, জম্মু কাশ্মীর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, এবার একটা বিরাট ব্যাপার। তো সব দিক দিয়ে চিন্তা ভাবনা করলে ইন্ডিয়ার অবস্থা যে খুব একটা ভালো তা নয়। এখন অনেকে বড় বড় কথা, রামলালা মন্দির বসেছে, অমুক হয়েছে তমুক হয়েছে, কিন্তু আসল ব্যাপার তা নয় তো। আসল ব্যাপার আমরা যেটা চাইছি যে উন্নতি, ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট আমাদের পশ্চিমবাংলা তো ছেড়ে দাও, চিন্তাই করতে পারি না আমরা। মানে পশ্চিমবাংলায় ডেভেলপমেন্ট আমরা চিন্তাই করতে পারি না। আগামী হয়তো 2টো প্রজন্ম যাবে, তারপরে যদি ডেভেলপমেন্ট কিছু চিন্তা ভাবনা করে সরকার। না, আমার যতদূর মনে হয় ধ্বংস হয়ে আবার নতুন করে সৃষ্টি হবে। আর সেটা তো একটা দেখাই যাচ্ছে, এছাড়া আর কোনো রাস্তা ওই আমি দেখছি না। ট্রেন দেখা যাচ্ছে যে ধ্বংস হবে, এছাড়া কোনো উপায় নেই, রাস্তা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধ্বংস হবে, লোকক্ষয় হবে, হ্যাঁ, মহামারী দুর্ভিক্ষ হবে, মানুষ তো মানুষের মাংস কেটে খাবে। হ্যাঁ, সেদিনও আসতে চলেছে। ঠিকই বলেছো, এটা আগেও বলেছি আমি যে মানুষ মানুষের মাংস খাবে। হ্যাঁ, ঠিক আছে না, কারণ অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন হোটেলে, চায়নার বিভিন্ন হোটেলে বা অন্য জায়গা দেখা যাচ্ছে মানুষের মাংসও শুরু হয়ে গেছে খাওয়া। ঠিক আছে না, সাপ ব্যাং এসব তো বাদ দাও, এখন মানুষের মাংস খাওয়া শুরু হয়ে গেছে, পাওয়া গেছে। মানে এটাও ভাবিয়ে তুলছে আমাদের। এখন যুব সমাজের উদ্দেশ্যে আপনি কিছু বলুন, তারা কি করবে? বেঁচে থাকতে গেলে তাদের তো কিছু রোজগার দরকার, কর্ম দরকার। এটা তো আর এইভাবে জাগরণ করা যায় না, এটা জাগরণ নিজের থেকেই হবে। যুব সমাজ নিজে থেকে যেদিন জাগবে, যেদিন জানতে পারবে যে হ্যাঁ আমাদের প্রয়োজনীয়তা আছে। এখন তো তারা কি ভাবছে, যা চলে যাচ্ছে, হ্যাঁ এই সকালবেলা উঠলে একটুখানি এদিক ওদিক করে বিকেলবেলা মত পথে বেহুশ হয়ে গেল, ঠিক আছে, হয়তো এইভাবেই জীবনটা কেটে যাবে। কিন্তু যুব সমাজ যেদিন জাগবে একদিন জাগতে হবে। তবে হয়তো 1-2 জেনারেশন শেষ হয়ে যাবে, এরা মদ খেয়ে নষ্ট হয়ে যাবে। আর এখন তো আয়ু দেখা যাচ্ছে 40 বছর 50 বছর শেষ। 50 বছরে আমি তো অনেকগুলো দেখলাম 50 বছরের মধ্যে শেষ হয়ে গেল, এই মদ খেয়ে গাঁজা খেয়ে। তো যাই হোক, সেটা তো একটা আছেই, দেখলাম এর মদ খাওয়া, গাঁজা খাওয়া, এই রেজাল্টটা দেখলাম, দেখি বয়স হয়ে যাচ্ছে। এরপরে 20-25 বছর বয়সেই তো নানান রকম ব্যাধি সৃষ্টি হবে, মানুষ মারা যাবে।
হ্যাঁ ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার, কোনো সরকারের কোনো হেলদোল না, নেই। কোনো হেলদোল নেই, কোনো প্রশ্নই নেই। কেউ কারোর দিকে তাকাচ্ছে না, না, প্রয়োজন নেই। নিজেদের মতন নিজেরা চলছে, যে যেরকম ভাবে পারছে। তবে যুব সমাজ ছাড়া যে দেশ সংগঠিত হয় না, এটা এটা সরকার, বারবার বিবেকানন্দ বলে এটা গেছেন। সরকারও বুঝেও বুঝছে না। বিবেকানন্দ বারবার বলে গেছে, বারবার বলে যুব সমাজকে যাও, যুব সমাজ না থাকলে কিচ্ছু হবে না। মানে সেই রাজ্যের অবস্থা শোচনীয় হয়ে যাবে। আমাদের যুব সমাজের অবস্থা যা, আমরা তো মানে ভয় পাচ্ছি। এই যুব সমাজ যদি না জাগে তাহলে তো কিছুই হবে না। একটা দুটো জেনারেশন যাবে এইভাবেই, কারণ এই জেনারেশন বা পরের জেনারেশনটা মদে যাবে, মদ গাজায় যাবে। তারপরে জেনারেশন যদি চৈতন্য হয় তাহলে জাগবে। চৈতন্য না হয় উপায় নেই তো, দেশটাকে তারা সামলাবে কারা? তারাই তো সামলাবে। 100 দেশ যুব সমাজ সামলাবে। তা সেটা তো নষ্ট হয়ে গেছে না, বারবার আমরা দেখছি এটা নষ্ট হয়ে গেছে। এবং কেউ মানতেও চাইছে না, বুড়োগুলো 70 বছরের বুড়ো হাতে ধরে আছে, তারা লড়ছে, ভোটে লড়ছে, কিন্তু একটা ইয়ং ছেলেকে দিচ্ছে না, চান্স পাচ্ছে না। তারাই বা কী করে এগিয়ে আসবে বলতো? তারা কী করে এগিয়ে আসবে? যদি 70 বছরের বুড়ো আঁকড়ে ধরে থাকে, তাকে ছাড়তে হবে, না ছাড়লে তো কিছু হবে না। আঁকড়ে পড়ে আছে এবং তাদের কোনো চান্স দেওয়া হচ্ছে না। যুব সমাজকে এগিয়ে দিতে হবে। সেই এগোনোটা নেই। মানে এটা ইমপ্রেশন, সমাজের পক্ষে ইমপ্রেশন যে ঠিক আছে তুমি ভোটে লড়ো, বা এটা তো তারাও বুঝছে এবং তারা এটাও বুঝে গেছে ভোটে লড়া মানে হচ্ছে আর কিছু না, পয়সা কামানো, মনোপলি ইন্ডাস্ট্রি। হ্যাঁ, পয়সা কামানো, এটা ওরা বুঝে গেছে। যার জন্য ওরা অনেকেই বাড়ির থেকে পালন করছে না, তোমরা এই রাজনীতিতে ঢুকবে না, বড় বাড়ি নেই রাজনীতি, তাদের ঢোকার কোনো দরকার নেই, যা চলছে চলুক। মারামারি খুনোখুনি কার ফ্যামিলি চায় বলুন? কোনো ফ্যামিলি চায় না, যার জন্য ছেলেগুলোকে আর মানে রাজনীতিতে ঢোকাতে চাই। আজকে তো দেশটা স্বাধীন করে গেছে আমাদের যুব সমাজ, একদম এর মতো কোনো ভুল নেই। কত ফ্যামিলি সাফারার হয়েছে বলুন? ও বাবা, কম ফ্যামিলি ঝামেলা রয়েছে। যদি এই ভারতবর্ষকে স্বাধীন করতে যে পরিমাণ যুব সমাজে রক্ত ঝরিয়েছে, আবার ঝরাবে, আবার রক্ত ঝরাবে, একটু জেনে রেখে দাও, আবার রক্ত ঝরানোর সময় এসে গেছে। এখন যুব সমাজকে জাগতেই হবে, না জাগলে মানে আমি বলবো যে পশ্চিমবাংলার কথা বলে চলে যাবে। বিশেষ করে পশ্চিমবাংলার কথা বলছি, অন্য রাজ্যের কথা বলছি না। অন্য রাজ্যের যুব সমাজ অনেক এগিয়ে আছে, আমাদের পশ্চিমবঙ্গ সমাজ এদের ছাড়বেও না, জায়গাও করে দেবে। এইটাই গুরুদেব, আমি এবং আমরা সবাই চাই যুব সমাজ এগিয়ে আসুক, নতুন দেশ, নতুন ভারতবর্ষকে গড়ে তোলার জন্য তারা পণপন্থী হোক, তারা নিজেদেরকে সংগঠিত করুক, তারা চিন্তা ভাবনা করুক কিভাবে এই দেশকে তারা গড়বে এবং আগে নিয়ে যাবে। এই বলে গুরুদেব আজকে এখানেই শেষ করলাম। ঠিক আছে, প্রণাম গুরুদেব।